সাবেক সিএসি নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতাদের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। কাউকে চিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের গাফিলতি পেলে ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি। এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর। অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, অস্বীকার করেছে ইরান। দুপক্ষের আচরণে বিরক্তি প্রকাশ ট্রাম্পের। দেশে এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। 45 দিনের মজুদের পাশাপাশি ক্রয়াদেশ আছে 6 মাসের, জানালেন উপদেষ্টা। বিকল্প উৎস থেকে এলএনজি যোগানের আশ্বাস। জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে ইসির প্রজ্ঞাপন। গণতন্ত্রের জন্য মাইলফলক সিদ্ধান্ত, বললেন নেতারা। আস্থা রাখতে চান সরকারের নিরপেক্ষতায়। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। পলাতক থাকায় আইনজীবী নিয়োগ। আদালতে হাজির না হলে টিউলিপের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, বলছে দুদক। এবং এনবিআরকে শক্তিশালী করতে একনেকে 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদন। দাবি না মানলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি রাজস্ব বোর্ড কর্মীদের। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আগের চেয়ে মব সহিংসতা কমেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ফের আলোচনায় আসে মব ভায়োলেন্স। রোববার রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে বের করে এনে জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর সেদিনই রাতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। মব জাস্টিস, আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিএসির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতরা কেউ রেহাই পাবে না। আগের চেয়ে মব সহিংসতা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনাটা কোন অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের, আপনারা জানেন, অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর জানিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। বর্তমানে পুলিশ সদস্যরা আগের চেয়ে আরো অনেক সক্রিয় এবং মানবিক বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক সিএসি নুরুল হুদাকে হেনস্থা করায় দলের জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। মব ভায়োলেন্সের বিচার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন, তাদের আইনসঙ্গতভাবে বিচার। বিএনপির 31 দফা নিয়ে সকালে রাজধানীর উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আগে বিচার, পরে সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। সরকার ও বিচার চলমান প্রক্রিয়া হওয়ায় নির্বাচনের পরও এই দুটোই চলবে বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এটিকে গণতন্ত্রের জন্য মাইলফলক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান তারা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি দলটি। মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করে ইসি জানায়, উচ্চ আদালতের রায়ের আলোকে 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। দলটির নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কমিশনের 4 জুনের সভায়। 5 আগস্ট পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন জামায়াতের আইনজীবীরা। 1 জুন আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার পথ খুলে যায়। দলটির আইনজীবী শিশির মনির বলছেন, গণতান্ত্রিক রাজনীতিতে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, দাঁড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। নতুন প্রজন্মের মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে অবশ্যই দৃষ্টান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা সকলের জন্যই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। নিবন্ধন ফিরে পাওয়ায় মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারার জন্য একটি মাইলফলক। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখি, কারণ জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করবে। আমরা আশা করব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জাতির প্রতি কৃত যে অঙ্গীকার এই সরকারের, তিনি সেই অঙ্গীকারের প্রতি কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ এবং শক্ত থাকবেন, সোজা থাকবেন, নিরপেক্ষতা সব দিক থেকে আমরা সরকারকে সহযোগিতা করব। 2013 সালে হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয়। এরপর দাঁড়িপাল্লাকে বিচার বিভাগের ন্যায়ের প্রতীক হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। কিন্তু জামায়াতের আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 সালের 1 জুন হাইকোর্টের রায় বাতিল করে ইসিকে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার দেন আপিল বিভাগ। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো 50। তবে প্রতীক তালিকায় দাঁড়িপাল্লা এখনও না থাকায় ইসি জানিয়েছে, বিধিমালা সংশোধনের মাধ্যমে নতুন করে প্রতীক যুক্ত করে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবর। টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুপক্ষকেই তা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে পেজিশকিয়ান প্রশাসন।
এই অবস্থায় দুদেশের আচরণে অসন্তোষ জানিয়ে ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেছেন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেভায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। নারী ও শিশুসহ হতাহত হন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, অল্প সময় পরেই বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি, তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও কাটেনি শঙ্কার মেঘ। দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান দুই দেশের ওপরই অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেন তিনি। ইরানের বিষয়ে বলেন, তারা আর কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. এদিকে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন। যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। দেশে আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিকেলে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, ৪৫ দিনের জ্বালানি তেল মজুদের পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও ৬ মাসের। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিকল্প উৎস থেকে এলএনজি যোগানের আশ্বাসও দিয়েছেন সরবরাহকারীরা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আপাতত স্বস্তি ফেরালেও গত কয়েকদিনের সংঘাত, উত্তেজনা, অস্থিরতা বাড়ায় জ্বালানির বৈশ্বিক বাজারে, যার প্রভাবে এলএনজি আর জ্বালানি তেলের দাম ও আমদানি নিয়ে বাংলাদেশেও দেখা দেয় নানা শঙ্কা। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি উপদেষ্টা। জানান, আপাতত দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ৪৫ দিনের মজুদ থাকার পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও ৬ মাসের। নিশ্চয়তা আছে চাহিদা মাফিক এলএনজি সরবরাহেরও। বিপিসির যে প্রফিট, সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে গ্যাস বিক্রয় চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানান তারা। The European Union, working with our member states, put on the table an amount of 1.3 billion euros of funding to help Bangladesh roll out its increased ambition when it comes to renewables. And we are fully committed to enlarge our economic presence in Bangladesh. In this context, we also applaud Bangladesh's ongoing efforts to attract FDI. অনুষ্ঠানে লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে 10 বছর মেয়াদী চুক্তি সই হয়। সে অনুযায়ী লাফার্জ হোলসিম বাংলাদেশকে দৈনিক 16 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মঙ্গলবার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য,
এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আইনজীবী দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। 1 জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই, এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। কেউ যদি বিচার প্রক্রিয়ায় অংশ না নেয়, বয়কট করে, তখন বিচারকদের বাধ্যবাধকতা থাকে আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাদের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ দেয়া। তবে কোন আইনজীবী নিয়োগ দেওয়া হবে সেটি শুধু বিচারকদের বিষয়। এর আগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ। হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে। ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হয়েছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6-এ নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়, আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি। কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী। 2য় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর 3য় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানান রকম নির্দেশ আসত। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি অফস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন আমি যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে মানবতা বিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর গুলশানে কমনওয়েলথ চার্টার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান রাজনৈতিক কর্মসূচি ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি ছিল গুম, হত্যা, অনাচার, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ। ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এরই মধ্যে আইন সংস্কারে খসড়া তৈরি হয়েছে। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকিও দেওয়া হয়েছে। কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবার রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদে আবারও কলম বিরতি। কাগজ কলম ফেলে মঙ্গলবার সকাল থেকে এনবিআর প্রাঙ্গণে অবস্থানের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় তাদের উপর দমন পীড়ন করছে সরকার। সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তা বাতিল করতে হবে। ঈদের পর আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। এ সময় তারা বলেন সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান, তাকে আওয়ামী লীগের দোষর দাবি করে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। এনবিআর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বুধ এবং বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সকল শুল্ক, কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আগামী 25 ও 26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চালু হলো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোন ব্যবহার করে দেশে বিদেশে লেনদেন, বিল পরিশোধ সহ প্রবাসীদের রেমিটেন্সও আসবে এই মাধ্যমে। সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পের উদ্বোধন করেন গভর্নর আহসান এইচ মনসুর। জানান, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনলাইন পেমেন্ট সিস্টেমে যুগান্তকারী পরিবর্তনের পথে যাচ্ছে বাংলাদেশ। চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোনের সাহায্যে এই মাধ্যম ব্যবহার করে দেশে বিদেশে লেনদেনের পাশাপাশি রেমিটেন্স গ্রহণের সুবিধাও মিলবে। উপকৃত হবেন ফ্রিল্যান্সাররা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এই সেবা চালুর মাধ্যমে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, পাশাপাশি পেল বিদেশি বিনিয়োগও। দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণের ক্ষেত্র এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে একীভূতকরণের কাজ চলমান। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, লক্ষ্য পূরণে মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত, স্পেকুলেটিভ প্রেশারে। আমি যেটা আগেও বলেছি, এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। এ সময় তিনি আরও জানান, বাজেটে 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হলেও 5% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আনস্টেবল এনভায়রনমেন্টে আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি,
এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে। তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।